হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের একাদশ অধ্যায় জীবপ্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো জিন ক্লোনিং, পিসিআর, বিভিন্ন প্রকার ক্লোনিং, কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ এবং বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। জিন ক্লোনিং হলো কোনো জীবের ডিএনএ পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করা। সহজ ভাষায় কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। বন্ধুরা, এখন চলো জেনে নিই জিন ক্লোনিংয়ের জন্য জিনের উৎস সম্পর্কে। উৎসগুলো হলো বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা হয়, সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ এবং গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। বন্ধুরা, এই পর্যায়ে আমরা পিসিআর সম্পর্কে জানব। পিসিআর-এর পূর্ণরূপ হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন, যাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর বলা হয়। এই প্রক্রিয়ায় কয়েক মিনিটেই ডিএনএর কপি তৈরি হয় এবং অল্প সময়ে অসংখ্য কপি তৈরি হয়ে যায়। বন্ধুরা, ক্লোনিংয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন ডিএনএ ক্লোনিং এবং রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়, যা জিন ক্লোনিং নামেও পরিচিত। অন্যদিকে জনন পদ্ধতিতে দাতা কোষের ডিএনএর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করব। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ভূমিকা রয়েছে, যেমন আমেরিকান তুলা গাছে পোকার আক্রমণের কারণে প্রতি বছর অনেক পরিমাণ উৎপাদন হ্রাস পেত। পরবর্তীতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করা হয়েছে। এই ট্রান্সজেনিক তুলা গাছে পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয়, যার ফলে ওই পোকার আক্রমণ ঘটতে পারে না। ফলে ওই তুলার ফলনও বৃদ্ধি পেয়েছে, আবার পতঙ্গনাশকও ব্যবহার করতে হয় না। বন্ধুরা, এছাড়াও বর্তমান সময় পর্যন্ত প্রায় 7টি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে তামাক, টমেটো, পেঁপে, ভুট্টা, রাই, আরও রয়েছে সূর্যমুখী, তুলা, নাশপাতি, গম, আঙ্গুর ইত্যাদি। বন্ধুরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে ভেড়া পালন করা অন্যতম একটি ব্যবসা। ভেড়া থেকে পশম এবং মাংস পাওয়া যায়। তাছাড়া এরা ক্লোভার জাতীয় ঘাস খায়। এই জাতীয় ঘাসের প্রোটিনে সালফারের অভাব থাকে। এর ফলে যে ভেড়া ক্লোভার ঘাস খায়, এদের লোম নিম্নমানের হয়ে থাকে। তো বন্ধুরা, এই সমস্যা সমাধানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএর মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। এর ফলে ওই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হয় এবং পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আরও একটি প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তা হলো সুপার রাইস। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছেলে মেয়েদের ভিটামিন এ এর অভাব দেখা যায়। এছাড়াও এশিয়ার লোকদের প্রধান খাদ্য হলো ভাত। তাই ভাতের মাধ্যমে ভিটামিন এ এর অভাব পূরণ করতে বিজ্ঞানীরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবন করেন সুপার রাইস। সুপার রাইস ধানের ভাত খেলে ছেলেমেয়েদের ভিটামিন এর অভাব পূরণ হবে
এবং মায়েরা দেহে রক্তশূন্যতার জন্য সৃষ্ট বিভিন্ন রোগ থেকে রেহাই পাবেন। বন্ধুরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন সম্ভব হয়েছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সাফল্য লাভ করেছে। এর ফলে বিভিন্ন রোগ যেমন টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস, পেঁপের রিং স্পট ইত্যাদি রোগ প্রতিরোধ করা যায়। বন্ধুরা, নাইট্রোজেন সংবন্ধনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। জমিতে নাইট্রোজেন ঘটিত সারের প্রয়োগ কমাতে বা একেবারেই বন্ধ করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে ফসলের উৎপাদন খরচ কমে এবং পরিবেশ দূষণ রোধ হয়। বন্ধুরা, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। যেমন জোনাকি পোকার দেহে লুসিফারেজ নামক এনজাইম থাকে। এর প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ ক্ষরিত হয়, যার ফলে আলোর বিচ্ছুরণ ঘটে, আর তাই জোনাকি পোকা উড়ার সময় আলোক বিচ্ছুরিত হয়। এই লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এর ফলে তামাক গাছের পাতা থেকে আলোক বিচ্ছুরিত হয়, তাই রাতের বেলা অন্ধকারে এরা বেশ শোভাবর্ধক। বন্ধুরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন করা হয়েছে। এছাড়াও ক্ষতিকারক কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। বন্ধুরা, অনেক কীটপতঙ্গ আছে যারা ফসল উদ্ভিদের মারাত্মক ক্ষতি করে থাকে। এর ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এসব ক্ষতিকারক কীটপতঙ্গরোধী ফসল উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। বন্ধুরা, এই পর্যায়ে আমরা বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল নিয়ে আলোচনা করব। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল হলো বিটি বেগুন। চলো বন্ধুরা, বিটি বেগুন কি তা জেনে নেই। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। বন্ধুরা, সাধারণ বেগুন ও বিটি বেগুনের মধ্যে পার্থক্য হলো এক প্রকার পোকা সাধারণ বেগুনের গাছের কচি ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে। তাই পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য কৃষককে প্রতি সিজনে 60 থেকে 180 বার পোকানাশক ওষুধ স্প্রে করতে হয়। বিটি বেগুনে ওই পোকার আক্রমণ করতে পারে না, তাই পোকানাশক ওষুধও স্প্রে করতে হয় না। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো পোকানাশক স্প্রে করলে কি হয়। বেগুন খেতে পোকানাশক স্প্রে করলে পোকার আক্রমণ থেকে গাছ ও ফসল রক্ষা পায়, তবে বেগুনের সাথে ওষুধ মানুষের দেহে প্রবেশ করে এবং পরিণামে ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়। এছাড়া ফসলের জমি থেকে বৃষ্টির পানির সাথে পোকানাশক বিষ নিকটস্থ নদী নালা খাল বিলে জমা হয় এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বিশেষ করে মাছের ক্ষতি করে। এছাড়া মাটি ও পরিবেশ বিষাক্ত হয়, কৃষকের হাজার টাকার ওষুধ কিনতে হয় এবং বহু কর্মঘণ্টা ব্যয় করে ওষুধ স্প্রে করতে হয় এবং ওষুধ স্প্রেকারী ব্যক্তিও একসময় এই বিষ দ্বারা আক্রান্ত হয়। বন্ধুরা, এবার আমরা দেখব বিটি বেগুন চাষ করা কেন লাভজনক। বিটি বেগুন চাষ করলে কৃষক অনেকভাবে লাভবান হবেন। যেমন বিটি বেগুনের জন্য পোকানাশক ওষুধ কিনতে হবে না ও স্প্রে করতে হবে না, এতে হাজার হাজার টাকা উৎপাদন খরচ কম হবে। বন্ধুরা, যারা বেগুন খায় তারাও ওই বিষ দ্বারা আক্রান্ত হবে না এবং ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে যাবে। মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে। এছাড়া জমির আশেপাশের জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এছাড়াও ফসলের উৎপাদন বাড়বে। বন্ধুরা, বিটি জিন বিশেষ পোকার জন্য বিষাক্ত হলেও মানুষের জন্য বিষাক্ত নয়, তাই বিটি বেগুন আমাদের জন্য ক্ষতিকর নয়, বরং বিটি বেগুন আমাদের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।
বন্ধুরা, আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। কোনো জীবের ডিএনএ পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করাকে জিন ক্লোনিং বলে। 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন, যাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর বলা হয়। ভাতের মাধ্যমে ভিটামিন এ এর অভাব পূরণ করতে বিজ্ঞানীরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবন করেন সুপার রাইস। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল হলো বিটি বেগুন।